আসসালামু আলাইকুম। আজ ৯ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। জামায়াতের বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে যা বলল বিএনপি। কেন হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত। জামায়াত নেতা আজহারকে নিয়ে যা হচ্ছে আপিল বিভাগে। এবার বিস্তারিত। ভারতের গণমাধ্যম দৈনিক আনন্দবাজার পত্রিকা বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। রিপোর্টটি দর্শকের জন্য তুলে ধরা হলো। নয়াদিল্লি যেভাবে বাংলাদেশের একজন ব্যক্তি বা একটি রাজনৈতিক দলকে রক্ষার জন্য উঠে পড়ে লেগেছে, সে দেশের মানুষ তা ভালোভাবে নিচ্ছে না বলে দাবি করল বিএনপি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতবাসের মেয়াদ বৃদ্ধির খবর প্রকাশ্যে আসার পরে একথা জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জামাতের সঙ্গে জোট বেঁধে লড়বে কিনা বিএনপি জানতে চাওয়ায় আমির খসরু বলেন, আমাদের নিজস্ব রাজনীতি রয়েছে, অন্য কোনো দলকে মাথায় রেখে ভোটের লড়াইয়ের কথা ভাবছি না। গণতান্ত্রিক অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা, অর্থনীতিতে সমতার দাবিতে সাহসের সঙ্গে লড়েছি, আরও লড়ব। শেখ হাসিনার ভারতবাস নিয়ে প্রশ্নের উত্তরে ঢাকা থেকে খসরুর বক্তব্য, আমরা অবাক এই জন্য ভারত কেন একজন রাজনীতিকের জন্য এতটা উঠে পড়ে লেগেছে। নয়াদিল্লির সম্পর্ক কি বাংলাদেশ রাষ্ট্রের সঙ্গে, না একটি রাজনৈতিক দল বা একজন ব্যক্তির সঙ্গে? এর ফলে এমন একটা ভাষ্য তৈরি হচ্ছে, তা যেমন ভারত বাংলাদেশ সম্পর্ককে এগিয়ে দিচ্ছে না, বাংলাদেশের মানুষের মনেও ক্ষোভ তৈরি হচ্ছে। এর বিভিন্ন ব্যাখ্যা তৈরি হচ্ছে এদেশে। তার কথায়, যিনি এত মানুষের হত্যার পেছনে লক্ষ কোটি টাকা অন্য দেশে পাচার করে দেওয়ার পেছনে, সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দেশের রাজনীতি অর্থনীতি ডকে পাঠানোর এবং দেশের কোষাগার খালি করে দেওয়ার পেছনে তিনি ভারতে আশ্রয় নিয়ে বিভিন্ন বক্তব্য পেশ করছেন, এটা একেবারেই ভালোভাবে নেওয়া হচ্ছে না। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের পীড়নের অভিযোগ নিয়ে ইউনূসের অন্তর্বর্তী সরকারের বক্তব্যের থেকে ভিন্ন সুর নয় বিএনপি। আমির খসরুর কথায়, ভারত সরকার সংখ্যালঘু তাস খেলছে ঠিকই, কিন্তু এই কথা বলতে পারি, বাংলাদেশের মানুষের নৈতিকতা বোধ, অসাম্প্রদায়িক মানসিকতা অনেকটাই উঁচু তারে বাঁধা। সেখান থেকে তাদের টেনে নামানোর চেষ্টা করে লাভ নেই। কোনো ব্যতিক্রমী ঘটনা ঘটতে পারে, সমস্ত দেশেই তা ঘটে থাকে, কিন্তু তাকে দাগিয়ে দিয়ে মিথ্যা প্রচারের যে ইকোসিস্টেম তৈরি হয়েছে ভারতে, আমরা তার নিন্দা করি। আর ভারতে সংখ্যালঘুদের কি পরিস্থিতি তা নিয়ে আমরা তো কখনো মুখ খুলি না। বাবরি মসজিদ সহ সে দেশে যা যা হয়েছে তা নিয়ে কি বাংলাদেশ প্রতিক্রিয়া জানিয়েছে কখনো? বাংলাদেশে নির্বাচনের দিনক্ষণ কবে ঘোষণা হবে তা এখনো স্থির হয়নি, কিন্তু বিএনপির পক্ষ থেকে ভোটের প্রস্তুতি জেলায় জেলায় তুঙ্গে, এমনটাই দাবি করছেন দলের নেতা। দলের শীর্ষ নেতা তারেক রহমানের ঢাকায় ফেরার অপেক্ষাও চলছে। খসরুর দাবি, আমাদের দল এখন আরও শক্তিশালী, কারণ গত ১৫ বছরে বহু অত্যাচার আমরা সহ্য করেছি, অনেক ত্যাগ স্বীকার করেছেন আমাদের নেতাকর্মীরা। পুলিশ হেফাজতে মৃত্যুবরণ থেকে চাকুরি খোয়ানোর মতো বিষয় ঘটেছে। এই আগুনের মধ্য দিয়ে হেঁটে এখন আমাদের প্রত্যয় তুঙ্গে। এখন অন্তর্বর্তী সরকারের মাধ্যমেই আমাদের শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। সংস্কার সংক্রান্ত রিপোর্টগুলো চূড়ান্ত হয়ে গেলে আমরা বৈঠকে বসব সরকারের সঙ্গে, তবে নির্বাচনের প্রশ্নে সরকারকে দিনক্ষণের দাবি বেঁধে দিইনি আমরা। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গত সোমবার দ্বিতীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া তার পাসপোর্ট বাতিল করে সরকার। এর একদিন পরই হাসিনার ভিসার মেয়াদ বাড়ায় ভারত। গত ৫ আগস্ট গণ অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে নয়াদিল্লিতে আশ্রয় নেন তিনি। বিচারের মুখোমুখি করতে তাকে ইতোমধ্যে নোট ভার্বালের মাধ্যমে ফেরত চেয়েছে ঢাকা। এর মাঝেই তার ভিসার মেয়াদ বাড়িয়েছে দিল্লি। ভারতের সরকারি একটি সূত্র বৃহস্পতিবার সংবাদ মাধ্যম নিউজ 18কে জানিয়েছে, হাসিনা যেন দীর্ঘদিন ভারতে থাকতে পারেন সেজন্য তার ভিসার মেয়াদ বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। তিনি জানান, অতিথিদের দেবতার মতো দেখার যে নীতি ভারতে রয়েছে, সেটি অনুযায়ী বিশেষ ব্যবস্থায় ভিসার মেয়াদ বৃদ্ধির কাজটি করা হয়েছে। সূত্রটি জানিয়েছে, ১৯৭৫ সালে তার বাবা শেখ মুজিবুর রহমান সেনা সদস্যদের হাতে নিহত হওয়ার পর দীর্ঘদিন তিনি ভারতে অবস্থান করেন। গত বছরের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। তবে শান্তিপূর্ণ এই আন্দোলনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা বাহিনী হামলা চালালে গত ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের গুলিবিদ্ধ হওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে এটি হাসিনা বিরোধী আন্দোলনে রূপ নেয়। আন্দোলন দমাতে কয়েকশো মানুষকে গুলি করে হত্যা করা হয়, কিন্তু তা সত্ত্বেও গত ৫ আগস্ট সাধারণ মানুষ হাসিনার সরকারি বাসভবনে ঢুকে পড়েন। জনরোষ থেকে বাঁচতে ওই দিন পালিয়ে দিল্লি চলে যান শেখ হাসিনা।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে দুর্নীতি দমন কমিশনের নেতৃত্বে যৌথ টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কালবেলাকে এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা সহ তাদের পরিবারের সব সদস্যদের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। চলতি সপ্তাহে BFIU দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। BFIU এর চিঠিতে বলা হয়েছে, লেনদেন তলব করার এই নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে। চিঠিতে তলব করা ব্যক্তির নাম, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছে। জানা গেছে, শেখ হাসিনার পাশাপাশি তার মেয়ে সাইমা ওয়াজেদ হোসেন পুতুল ও ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়ের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। এছাড়া শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, দুই মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের হিসাবের তথ্য চাওয়া হয়েছে। শেখ হাসিনা, শেখ রেহানা ও তাদের পরিবারের সদস্যরা কোনো ধরনের আর্থিক অপরাধের সঙ্গে জড়িত ছিলেন কিনা তা খতিয়ে দেখতে এই 7 জনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক বর্তমানে একজন কনিষ্ঠ মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে টিউলিপ সিদ্দিককে একটি ফ্ল্যাট দিয়েছিলেন আব্দুল মোতালিফ নামের একজন আবাসন ব্যবসায়ী। তবে টিউলিপ সিদ্দিককে ওই ফ্ল্যাটের বিনিময়ে কোনো অর্থ পরিশোধ করতে হয়নি। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ছিল ওই ব্যবসায়ীর। বিনামূল্যে ফ্ল্যাট হস্তান্তরের তথ্য পাওয়া গেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে। এছাড়া সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়, টিউলিপ সিদ্দিক উত্তর লন্ডনের হ্যাম্পস্টেড এলাকায় এমন একটি ফ্ল্যাটে বসবাস করতেন যেটি তার পরিবারকে দিয়েছেন তার খালা শেখ হাসিনার এক মিত্র। হ্যাম্পস্টেডের ফিঞ্চলে রোডের এই ফ্ল্যাট টিউলিপের বোন আজমিনাকে বিনামূল্যে দেওয়া হয়েছিল। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা ATM আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানির জন্য আগামী 23 জানুয়ারি দিন ধার্য করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে 2020 সালের 19 জুলাই আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদন করেন ATM আজহারুল ইসলাম। 2019 সালের 23 অক্টোবর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তুলে দায়ের করা মামলায় জামায়াত নেতা আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। জামায়াত নেতা আজহারুল ইসলাম পরে এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন। 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2015 সালের 28 জানুয়ারি 113 যুক্তিতে আজহারকে নির্দোষ দাবি করে খালাস চেয়ে আপিল করেন তার আইনজীবীরা। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় 90 পৃষ্ঠার মূল আপিল সহ 2340 পৃষ্ঠার আপিল দাখিল করেন। মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয় আজহারুল ইসলামের বিরুদ্ধে। তবে তার মৃত্যুদণ্ডের রায় প্রহসন বলে আখ্যায়িত করে আসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আন্দোলন সংগ্রামে যার যেটা কন্ট্রিবিউশন সেটা স্বীকার করতে হবে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভক্তির রাজনীতি যেন আমরা না করি। এখন সবচেয়ে বেশি যেটা প্রয়োজন দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য, সেটি হলো ঐক্য। বৃহস্পতিবার দুপুরে বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে রাজবন্দির জবানবন্দি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর সভাপতিত্বে ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান। মির্জা ফখরুল বলেন, কি দুর্ভাগ্য আমাদের, হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে কেন জানি আমরা নিজেদের প্রতি বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। কি দুর্ভাগ্য, এখন যেটা শুরু হয়েছে এটা কিন্তু এতটুকু সুস্থ ব্যাপার না, একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য। ক্ষমতা তো তখনই টিকে থাকবে যখন তুমি এটাকে সেটেল করতে পারবে, স্টেবিলিটি আসবে। তিনি বলেন, সংস্কার তো আমরা শুরু করেছি। দেশে প্রথম সংস্কার করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। বিএনপি মহাসচিব বলেন, সংস্কার অবশ্যই লাগবে, তবে সংস্কারের পেছনে যে শক্তিটা লাগবে সেটা একটা হচ্ছে নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার। এটা ছাড়া সংস্কারকে লেজিটিমেসি দিতে পারবো না আমরা। তাই আমরা সেসব বিতর্কে জড়াতে চাই না, আমরা বিতর্কে বেশি না জড়াই আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের সমস্ত গণতন্ত্রকামী ও স্বাধীনতাকামী মানুষ ঐক্যবদ্ধ থাকবে, বিভাজিত হবে না। সব পর্যায়ে রাজনৈতিক কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,
অনুরোধ করব বিভাজন সৃষ্টি করবেন না। ফখরুল বলেন, আমি বুঝি না, কিছু মানুষ যেন ডেসপারেট হয়ে গেছে, তারা দেশকে ভাগ করবে, আবার জনগণকে বিভক্ত করবে, এমন বিভিন্ন রকম কথা বলছে, বিভিন্ন রকম উস্কানি দিচ্ছে। আপনারা দয়া করে এগুলোর মধ্যে যাবেন না। তিনি বলেন, আজকে মিডিয়াও কেন জানি নেগেটিভ জিনিসগুলোকে তুলে ধরতে চায়, পজিটিভগুলোকে তুলে ধরার আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিছুদিনের মধ্যেই কেস থেকে পুরোপুরি মুক্ত হবেন, তিনি তখন দেশে উপস্থিত হবেন। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। আমরা কেন ব্যর্থ হই জানেন? যখনের কাজ তখন আমরা করতে পারি না, যখন ঘুমানোর কাজ তখন আমরা ঘুমাতে পারি না, যখন আবার ওঠার প্রয়োজন তখন উঠতে পারি না, যখন খাবারের কথা তখন খাই না। এই যে অনিয়ম, এখান থেকে বাঁচতে হলে আপনার প্রথম একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে নিশ্চিন্তে ঘুমোতে হবে। আপনি যদি দিনের ব্যস্ততা শেষ করে রাত 10টা, 11টা, 12টার মধ্যে ঘুমিয়ে যেতে পারেন এবং আগামী দিনের কোনো ধরনের চিন্তা করবেন না, তখন প্রয়োজন আপনার নিশ্চিন্তে ঘুম। সেই ঘুমটা যদি আপনার ভালোভাবে হয়, যথাযথ হয়, সকালে উঠে দেখবেন আপনি ঝরঝরে সারাদিন আপনি আপনার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন। এর জন্যে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঘুমের ব্যাপারটি। সুতরাং আসুন আমরা রাত হলে নির্দিষ্ট সময়ে নিশ্চিন্তে ঘুমাই এবং প্রতিদিন সকাল থেকে দিনের কর্মঘণ্টা শুরু করি। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের প্রসঙ্গ। আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছে ভারত। বৈঠকটি বুধবার দুবাই শহরে অনুষ্ঠিত হয়। এতে দুই দেশের পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেন। দিল্লির নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। পক্ষান্তরে তালেবান সরকারের প্রতিনিধি হিসেবে ওই বৈঠকে যোগ দেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মৌলাভি আমির খান মুত্তাকি। কাবুল ও নয়াদিল্লির মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দিয়েছে উভয় পক্ষ। এক্ষেত্রে কর্মকর্তারা বলছেন, দুই দেশের সম্পর্ক আরও জোরালো করতে দুবাইতে অনুষ্ঠিত বৈঠকটি বেশ তাৎপর্যপূর্ণ। যদিও 2021 সালের পর থেকে আফগানিস্তানে সহায়তা সীমিত করেছে ভারত। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, দুই দেশের কর্মকর্তারা মানবিক সহায়তা, ব্যবসা বাণিজ্য, উন্নয়ন সহায়তা, খেলাধুলা, সাংস্কৃতিক বন্ধন সহ আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে বেশ জোর দিয়েছে। এছাড়াও জাতীয় স্বার্থে যৌথ প্রকল্পের উপর বেশ জোর দিয়েছেন তারা। এক্ষেত্রে ইরানের চাবাহার বন্দর নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। ভারত আফগানিস্তানের স্থল সীমান্তের বিষয়ে আলোকপাত করেছেন বিক্রম মিশ্রি। দ্বিপক্ষীয় ওই বৈঠকে কাবুলের স্বাস্থ্যসেবার মান বাড়াতে আরও মানবিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। সংশ্লিষ্ট খাতে ওষুধ সরবরাহ এবং শরণার্থীদের পুনর্বাসনের বিষয়টিও তুলে ধরেছে দিল্লি। আফগান নাগরিক এবং তাদের সরকারের সঙ্গে সম্পৃক্ততায় সমর্থন অব্যাহত রাখায় ভারত সরকারের প্রশংসা করেছেন কাবুলের মন্ত্রী। আফগান জনগণের জরুরি উন্নয়নমূলক চাহিদা পূরণে সাড়া দেওয়ার জন্য নয়াদিল্লি কাবুলকে তার প্রস্তুতির কথা জানিয়েছে। উন্নয়নমূলক কর্মকাণ্ডের বর্তমান চাহিদার আলোকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দ্রুতই উন্নয়ন প্রকল্পে জড়িত হবার কথা বিবেচনা করবে ভারত। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারতের আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগের প্রতি কাবুলের সংবেদনশীলতার কথা তুলে ধরেন এবং এই বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। অন্যদিকে আফগানিস্তানের জন্য মানবিক সহায়তা এবং বাণিজ্যিক কার্যক্রমকে ত্বরান্বিত করতে চাবাহার বন্দরের ব্যবহারকে উৎসাহিত করার বিষয়েও একমত হয়েছে উভয় দেশ। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।